সবাই বইয়ের 93 পেজটা বের করেন। আপনাদের যে টেক্সট বই আছে সেখানে পেজ নাম্বার 93 বের করেন। স্যার আমি এখন বাসে দিতে পারিনি স্যার। আপনি কোথায় রায়হান? স্যার আমি রাস্তায় আছি স্যার, আমি একটু মগবাজারে যাই। আচ্ছা, যারা যাবেন পরে বাসায় গিয়ে বের করবেন, ওকে স্যার। বইটা নেবেন। 93 পেজ দেখেন। আজকে যেহেতু নতুন অধ্যায়, এটা আবার খুব ভালোভাবে আমরা পড়বো। দেখেন যে এখানে কি দেখছেন, কিসের চিত্র দেখছেন? আচ্ছা, রুই মাছ। তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু 3টা অধ্যায় থাকবে। প্রথম অধ্যায়টা আর দ্বিতীয় অধ্যায় থেকে হাইড্রা এবং রুই মাছ। তো রুই মাছ যদি বলা হয় কোথায় পাওয়া যায়, রুই মাছ সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় যে এলাকা, অর্থাৎ যেখানে তাপমাত্রা বেশিও না আবার কমও না, এইরকম এলাকায় কিন্তু এই রুই মাছ পাওয়া যায়। ঠিক আছে। এবং এই যে এখন যেটা আমি এখানে দেখাচ্ছি যে 14°C নিচের কিন্তু এরা বাঁচতে পারে না। পানির টেম্পারেচার যদি 14°C নিচে নেমে যায় তাহলে কিন্তু এরা বাঁচতে পারে না। ঠিক আছে, এই তথ্যগুলি মনে রাখতে হবে। এবং যখন এদের বয়স অল্প থাকে সেই ক্ষেত্রে দলবদ্ধভাবে বসবাস করলেও যখন তারা পূর্ণাঙ্গ প্রাপ্তি হয়ে যায় সেই সময় তারা একা বাস করে। এবং এদের দেহটা হচ্ছে মাকু আকৃতির, অর্থাৎ দুই প্রান্ত সরু এবং মাঝের যে অংশটা সেই অংশটা থাকবে চওড়া। এবং এদের চোখটা লক্ষ্য করো, এখানে দেখো চোখে কিন্তু কোনো পাতা থাকে না এবং 2 প্রকার পাখনা থাকে এদের। এই কোশ্চেনটা একটু খেয়াল রাখতে হবে। এদের যদি বলা হয় কত প্রকার পাখনা থাকে, এদের পাখনা থাকে মোট 5 প্রকার। এবং এই 5 প্রকার পাখনাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। দেহে মোট কত প্রকার পাখনা থাকে? 5 প্রকার। এবং এই 5 প্রকার পাখনাকে আবার ভাগ করা যায় 2 ভাগে। একটা হচ্ছে যুগ্ন, আরেকটি হচ্ছে অযুগ্ন। একটি হচ্ছে যুগ্ন, আরেকটি হচ্ছে অযুগ্ন। যে পাখনা মানে সংখ্যায় 2টি থাকে, যে পাখনাগুলি সংখ্যায় 2টি থাকে তাদেরকে বলা হয় যুগ্ন পাখনা। আর যেটি সংখ্যায় 1টি থাকে সেটিকে বলা হয় অযুগ্ন, অর্থাৎ জোড় এবং বিজোড়। সোজা কথা, 2টা থাকলে হ্যাঁ আমি বইতে আসবো, লাইন বাই লাইন পড়াবো, আগে এটা দেখে নাও। রুই মাছের সারা দেহ সাধারণত সাইক্লয়েড আইস দ্বারা আবৃত থাকে। তো আমরা বিভিন্ন ধরনের মাছের আইস সম্পর্কে জেনেছিলাম। তার মধ্যে সাইক্লয়েড ছিল, প্লাকয়েড ছিল, গ্যানোয়েড ছিল, টিনয়েড ছিল। তো রুই মাছের সম্পূর্ণ দেহটা সাইক্লয়েড ধরনের আইস দ্বারা আবৃত থাকবে। কোন ধরনের আইস? সাইক্লয়েড ধরনের আইস দ্বারা কি থাকবে? আবৃত থাকবে। এবং মুখের উপরে এক জোড়া কি থাকবে? ম্যাক্সিলারি বার্ব থাকবে বা বারবিউল থাকবে, যেটাকে বলা হচ্ছে গোপ। শরীরের 2 পাশ সমানভাবে চ্যাপ্টা এবং সারা শরীর রূপালী আইস দ্বারা আবৃত থাকবে। তো এই বেসিক যে তথ্য সেই তথ্যগুলো আমরা এতক্ষণ জানলাম। এখন হচ্ছে আপনাদের বইতে দেখেন 93 পেজটা বের করেন, পেজ নাম্বার 93। আমি বইটা দাগাই দিই। রুই আমাদের দেশের, হ্যাঁ আমি যেখানে দাগ দিতে বলবো বইয়ে সেটা দাগ দিবেন। রুই আমাদের দেশের অতি পরিচিত সুস্বাদু মাছ। রুই মাছ মেজর কার্প জাতীয় মাছ। রুই মাছকে বলা হচ্ছে মেজর কার্প জাতীয় মাছ। মেজর কার্প কাকে বলা হচ্ছে? যেগুলি দ্রুত বৃদ্ধি পায়, অর্থাৎ যে মাছগুলির দেহের বৃদ্ধিটা দ্রুত হয় আর যেগুলির হচ্ছে বাণিজ্যিক ভাবে চাষ করলে চাহিদা বেশি থাকে সেই মাছগুলিকে বলা হয় মেজর কার্প। তো রুই মাছ হচ্ছে এদের যেমন বাণিজ্যিক ভাবে, অর্থাৎ মানুষের কাছে এদের চাহিদা যেমন অনেক বেশি, আবার হচ্ছে যখন পুকুরে চাষ করা হয় তাদের বৃদ্ধিটাও দ্রুত হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে কি মেজর কার্প। তো দেখো মিঠা পানির, দেখো তোমার বইতে লিখছে মিঠা পানি, এটা বানান ভুল। মিঠা পানির যেসব মাছের মাথায় আইস থাকে না কিন্তু সারা দেহে
সাইক্লয়েড আইস দিয়ে আবৃত থাকে, দেহ গহ্বরে পটকা থাকে, তাদের কার্পজাতীয় মাছ বলে। তাহলে এখানে যদি বলা হয় রুই মাছের যে মাথা, আমি একটু আগে বলেছি যে মাথায় কিন্তু কোনো ধরনের আইস থাকে না, মাথা বাদে সম্পূর্ণ যে দেহটা, সেই দেহটা সাইক্লয়েড নামক আইস দ্বারা আবৃত থাকে। এবং রুই মাছের দেহটাকে আমরা যদি কেটে ফেললে এদের দেহের ভিতর বায়ু দ্বারা পূর্ণ সাদা রঙের বা সিলভার কালারের একটা থলে দেখা যায়, বায়ু দ্বারা পূর্ণ থলে দেখা যায়, যেটাকে বলা হয় কি পটকা। তো এই ক্ষেত্রে কেউ কেউ আপনাদের আমি দেখেছি যে পরীক্ষার খাতায় লিখেন ফটকা, ঠিক আছে, অনেক সময় ভুল উচ্চারণের কারণে পটকা খেয়ে লিখেন ফটকা। তো যাদের এরকম সমস্যা আছে আমি তাদের বলবো আপনারা লিখবেন বায়ুথলি, ঠিক আছে, ফটকা লেখার দরকার নাই। আচ্ছা, বাংলাদেশে দেখেন দ্বিতীয় প্যারায় বাংলাদেশে 3টি রুই, কাতলা এবং মৃগেল বড় কার্পজাতীয় প্রজাতির মধ্যে রুই মাছ উল্লেখযোগ্য। তাহলে বাংলাদেশে অনেক প্রজাতির কি বলে কার্পজাতীয় মাছ পাওয়া যায় অনেক ধরনের, তার মধ্যে রুই একটি, তারপরে কাতলা একটি, আর আরেকটি হচ্ছে কি মৃগেল। এবং আমরা যদি বলি এই যে রুই মাছ, এই রুই মাছ হচ্ছে দ্রুত বর্ধনশীল, অর্থাৎ এই মাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পায়। তো খামারে আমরা যেটাকে বলি হ্যাচারি বা খামার, যেটা সেই খামারে যখন হ্যাঁ, তো খামারের যে মাছগুলি, সেই মাছগুলি 1 থেকে 1.5 ফুট পর্যন্ত লম্বা হয়, 35 থেকে 45 সেন্টিমিটার বছরে, এবং 1 থেকে 1.5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এবং এদের যে ওজন 700 থেকে 800 গ্রাম পর্যন্ত হতে পারে, অর্থাৎ যেগুলি খামারে, হ্যাঁ ওই যে দেখো কতটুকু লম্বা হয় এটা দাগাও, 1 থেকে 1.5 ফুট লম্বা আর 700 থেকে 800 গ্রাম, এই লাইনটা দাগ দাও, আমি বলে দিব। হ্যাঁ, তারপরে পরের লাইনে দেখো হালদা নদীর, এটা দাগাও, হালদা নদীর রুইয়ের পোনার বৃদ্ধি 2 থেকে 2.5, এখানে 2 থেকে 2 লিখছে, 2 থেকে 2.5 কেজি পর্যন্ত বাড়ে। অর্থাৎ আমরা জানি যে চট্টগ্রামে একটি নদী আছে, যে নদীর নাম হচ্ছে কি হালদা নদী। এই হালদা নদীর রুই যেটা, সেটা হচ্ছে শুধু বাংলাদেশ না, এটা হচ্ছে পৃথিবী বিখ্যাত। এবং হালদা নদীর রুই মাছ হচ্ছে খুবই সুস্বাদু। তো যেখানে খামারে বলা হচ্ছে 1 বছরে বাড়ে 700 থেকে 800 গ্রাম, সেখানে হালদা নদীর পোনা যদি তুমি চাষ করো, বা হালদা নদীর যে পোনাগুলি সেগুলি বাড়ে 2 থেকে 2.5 কেজি, অর্থাৎ অনেক বেশি। এবং এই হালদা নদীর যে রেণু পোনা, অর্থাৎ যে পোনাগুলির বয়স 4 দিন, মানে বয়স হচ্ছে 4 দিন, এই ধরনের পোনাগুলিকে বলা হয় রেণু পোনা। তো হালদা নদীর 1 কেজি রেণু পোনার দাম মানে মিনিমাম 60,000 টাকা। 1 কেজি রেণু পোনার দাম 60,000 টাকা, 6,000 না কিন্তু, 60,000 টাকা। এবং সর্বোচ্চ 1 লক্ষ টাকা, 1 কেজি রেণু পোনার দাম হচ্ছে 1 লক্ষ টাকা। তো এটাও তুমি দাগায় নাও। আচ্ছা, এখন কথা হলো কারণ কি এত দাম, তাই না? স্বাভাবিকভাবেই কিন্তু কোশ্চেন আসে, এত দাম হবার কারণ কি? তো হালদা নদীর যে পোনাগুলি, এই পোনাগুলি হচ্ছে একেবারে মানে জেনেটিক্যালি এখানে কোনো মিশ্রণ থাকে না, একেবারে নির্ভেজাল একটা প্রজাতির মাছ। এবং আমরা একটু আগেই বললাম খামারের যে পোনাগুলি, অর্থাৎ হ্যাচারিতে যে পোনাগুলি উৎপন্ন করা হয়, সেটা 1 বছরে ওজন হচ্ছে মাত্র 700 থেকে 800 গ্রাম। আর সেখানে হালদা নদীর যে পোনা 1 বছরে তার ওজন হয়ে যাচ্ছে 2 থেকে 2.5 কেজি, ঠিক আছে, 2 থেকে 2.5 কেজি। তাহলে দেখো অনেক বেশি। তাহলে ব্যবসায়ীরা যদি এখান থেকে রুইয়ের পোনা নিয়ে চাষ করে, সে কিন্তু অনেকভাবে কি হবে, অনেক বেশি লাভবান হবে। এখানেই শেষ না, হ্যাচারিতে যে পোনাগুলি চাষ করা হয় সেইখানকার মাছগুলি বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হতে পারে, কিন্তু এই হালদা নদীর যে পোনাগুলি তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তারপরে কি, যদি স্বাদের কথা বলি, তাহলে হালদা নদীর যে রুই মাছ, তার স্বাদ অন্য কোনো যে মাছগুলি আছে, অর্থাৎ অন্য কোথাও যে চাষ করা হয় সেই মাছগুলির
হালদা নদীর মাছের কিন্তু ধারে কাছেও যেতে পারে না। এই জন্য এই হালদা নদীর যে পোনাগুলি রয়েছে তার দাম অনেক বেশি। তো এখন আমরা দেখি যে এই মাছগুলি কোথায় পাওয়া যায়। দেখো এই মাছগুলি ইন্ডিয়া, তারপরে পাকিস্তান, বাংলাদেশ এবং মায়ানমারের যে নদীগুলি আছে সেই নদীগুলিতে প্রাকৃতিকভাবে এদের পাওয়া যায়। এছাড়াও তোমরা দেখেছো যে স্বাদু পানির বা মিঠা পানির যে পুকুরগুলি রয়েছে, তারপরে হ্রদগুলি যে রয়েছে, তারপরে নদী, তারপরে মোহনায়ও কিন্তু এদের পাওয়া যায়। ঠিক আছে। তো বাংলাদেশের বিভিন্ন বড় নদীতে এরা বিচরণ করে এবং ডিম ছাড়ার সময় প্লাবনভূমিতে প্রবেশ করে। আচ্ছা, স্বাদ, তারপরে সহজ চাষ পদ্ধতি এবং অর্থনৈতিক গুরুত্বের কারণে ও পুষ্টি ঘাটতি মেটাতে এই যে রুই মাছ, এই রুই মাছ শ্রীলঙ্কা, তারপরে নেপাল, চায়না, রাশিয়া, জাপান, ফিলিপাইন, মালয়েশিয়া এবং আফ্রিকান দেশগুলিতেও কিন্তু এই মাছ কিন্তু চাষ করা হচ্ছে। তো এখন যেটুকু পড়ালাম এর ভিতর এখন যদি বলা হয় যে রুই মাছ কি স্বাদু পানিতে পাওয়া যায় না নোনা পানিতে, লবণাক্ত স্বাদু পানিতে? আচ্ছা, এখন যদি বলা হয় রুই মাছের যে দেহ সেটা কোন ধরনের আইস দ্বারা আবৃত থাকে? সাইক্লয়েড। আচ্ছা, রুই মাছ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাস করতে পারে না? 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে। রুই মাছের দেহ কোন ধরনের আইস দ্বারা আবৃত থাকে? সাইক্লয়েড। হ্যাঁ। আচ্ছা, এরপর যদি বলা হয় খামারে যে রুই মাছগুলি চাষ করা হয় তার বছরে ওজন কতটুকু হয়? 700 থেকে 800 গ্রাম। আর হালদা নদীর মাছের ওজন কতটুকু হয়? 2 থেকে 2.5 কেজি। ভেরি গুড। এখন দেখো বইতে 93 পেজে এই যে শ্রেণীতাত্ত্বিক যে অবস্থানটা দেয়া আছে, এই শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা কিন্তু মুখস্থ করতে হবে। এটা হচ্ছে 2 মার্কসের জন্য আসবে। 2 মার্কসের জন্য তোমার যে অনুধাবনমূলক প্রশ্ন। দেখো 93 পেজে ওই যে শ্রেণীতাত্ত্বিক অবস্থান, শুধু ইংরেজিগুলি, যে জীবনের যে কোনো দশায় নটকয়েড এগুলো দরকার নাই, শুধু ইংরেজিটুকু। আচ্ছা, আমরা এখন পরেরটায় যাই। কোনটা? কর্ডাটা, ফাইলাম কর্ডাটা। তারপরে এখানে সুপার ক্লাস অস্ট্রিকথিস, এটা তোমার বাদ দাও, অসুবিধা নাই, বইয়ে যেটা আছে সেটা পড়ো। ক্লাস দেখো দিছি অ্যাক্টিনোপটেরিজি, তোমার বইতেও লেখা অ্যাক্টিনোপটেরিজি। অর্ডার দেখো সাইপ্রিনিফর্মিস, আমি যেটা দিছি ওটা একই। বইয়ে যেটা আছে ওইটা পড়ো। আচ্ছা, না, স্বভাব দেখি জীবনে 94 পেজ বের করো। জীবনের প্রাথমিক পর্যায়ে রুইয়ের পছন্দের আহার হচ্ছে প্লাঙ্কটন জাতীয় খাদ্য। প্লাঙ্কটন কি? পানির ভিতরে বিদ্যমান ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ এবং প্রাণীগুলিকে বলা হয় প্লাঙ্কটন। প্রাণীগুলিকে বলা হয় প্রাণী প্লাঙ্কটন বা জু প্লাঙ্কটন, আর উদ্ভিদগুলিকে বলা হয় ফাইটো প্লাঙ্কটন। তো জীবনের মানে প্রথম যে পর্যায়টা, সেই পর্যায়ে তারা কি খাচ্ছে? এই প্লাঙ্কটন জাতীয় খাবার খাচ্ছে। এবং আঙুলি দশায় প্রধানত প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করলেও ডেজমিড, ফাইটোফ্লাজেলেট, এই নামগুলি দাগ দাও। আঙুলি পোনা দশায় প্রধানত প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করলেও ডেজমিড, ফাইটোফ্লাজেলেট, শৈবাল রেণু প্রভৃতি গ্রহণ করে। এইগুলি বহুপদী কোশ্চেন আসবে। তরুণ এবং পূর্ণবয়স্ক মাছ, দেখো তরুণ এবং পূর্ণবয়স্ক মাছ পানির মাঝের স্তরের শৈবাল এবং নিমজ্জিত উদ্ভিদ বেশি গ্রহণ করে। তরুণ মাছগুলি যদি বলা হয় কোথায় থাকবে? পানির মাঝের স্তরে থাকবে, এবং পানির মাঝের স্তরে বিদ্যমান যে উদ্ভিদগুলি রয়েছে সেইগুলিকে তারা খাবার হিসেবে গ্রহণ করবে। আবার দেখা যায় যে রুই মাছের যখন পৌষ্টিক নালীর গবেষণা করে দেখা গেছে যে পৌষ্টিক নালীর ভিতরে কিন্তু কাদা পাওয়া গেছে, কাদা, তারপরে বালি পাওয়া গেছে, তারপরে বিভিন্ন জৈব পদার্থ পাওয়া গেছে। তো এইগুলি দেখে মনে হয় তাহলে কাদা কি পুকুরের উপরের স্তরে থাকে নাকি মাঝের স্তরে নাকি নিচের স্তরে? হ্যাঁ, নিচের স্তরে কাদা থাকে। তাহলে এইগুলি উপস্থিতিতে এটাও নিশ্চিত হওয়া গেছে যে তারা অনেক সময় কি করে, একেবারে পুকুরের যে নিচের স্তর সেই স্তরের তারা কিন্তু খাবার খায়। আর যারা তরুণগুলো তারা থাকবে পানির মাঝের স্তরে।
আচ্ছা, ঠুটে খাওয়ার উপযোগী নরম ঝাড়যুক্ত ঠোঁট এবং মুখগলবিলীয় অঞ্চলে দাঁতের বদলে ধারালো কর্তন আল দেখে বোঝা যায় রুই মাছ নরম জলজ উদ্ভিদ আহার করে। আর ফুলকাই মাছের যে শ্বসন অঙ্গ সেটাকে বলা হয় ফুলকা। তো ফুলকায় সরু চুলের মতো ফুলকা রেখার দেখে প্রমাণ পাওয়া যায় এই মাছ অতি ক্ষুদ্র প্লাঙ্কটনও সেকে খায়। মাছের পোনাগুলো ঝাঁক বেঁধে চলে। বয়স্ক মাছ পৃথক জীবন অতিবাহিত করে, একটু আগেই বললাম। এবং রুই মাছ 14°C কম তাপমাত্রায় বাঁচতে পারে না। এখন আমরা দেখব রুই মাছের বাহ্যিক যে গঠন। তো রুই মাছের দেখো, রুই মাছ একটি অস্থিময় মাছ, অর্থাৎ রুই মাছের যে অন্তঃকঙ্কাল আমরা আগেই জেনেছি রুই মাছের অন্তঃকঙ্কাল হচ্ছে অস্থি দ্বারা তৈরি। এবং রুই মাছের আকারটা দেখো মাকু আকৃতির। এখানে চিত্রটা লক্ষ্য করো যে দুই প্রান্ত সরু আর মাঝখানের যে অংশটা সেই অংশটা হচ্ছে চওড়া। তো যখন দুই প্রান্ত সরু হয়ে যায় আর মাঝখানের অংশটা যদি চওড়া হয় তাহলে এই আকারকে বলা হয় মাকু আকৃতির। এবং দেখো, আচ্ছা তারপরে কি বলছে, চলনের সময় পানির ভিতর গতি বাধাপ্রাপ্ত হয় না বলে এই আকৃতিকে বলা হয় স্ট্রিম লাইনড। এবং দাগ দাও, রুই মাছের দেহ তিনটি অংশে বিভক্ত। কয়টি অংশে? তিনটি। দেখো, মাথা, দেহকাণ্ড এবং লেজ। যদি বলা হয় রুই মাছের দেহ কয়টি অংশে বিভক্ত? তিনটি। মাথা, তারপরে দেহকাণ্ড এবং লেজ। তো প্রথমে দেখো মাথা। মাথাটা কাকে বল? পেজ নাম্বার দেখো 94। লেবীয় রুহিতার বাহ্যিক গঠন। লেবীয় রুহিতা মানে হচ্ছে রুই মাছ। তো লেবীয়, হ্যাঁ এখন পেয়েছেন। লেবীয় রুহিতা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। তো কি বলা হচ্ছে যে মাথাটা দেখেন, দেহের অগ্রপ্রান্ত থেকে কানকোর পশ্চাৎ প্রান্ত পর্যন্ত অংশটি মাথা। তাহলে এই যে এইখানে যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে অগ্রপ্রান্ত। আর অগ্রপ্রান্ত থেকে এই যে কানকো যেটা আমরা দেখতে পাচ্ছি এই কানকো পর্যন্ত, হ্যাঁ কানকোর পশ্চাৎ প্রান্ত পর্যন্ত এই যে অংশটা দেখছি এই অংশটা হচ্ছে কি মাথা। অর্থাৎ এই আমি যদি আর একটু দেখাই, এই যে এই অংশটুকু হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে মাথা। তাহলে মাথা যদি বলা হয় কতটুকু, অগ্রপ্রান্ত থেকে শুরু করে। আর এই যে এখানে দেখো, এই যে এখানে একটা ঢাকনা দেখছো, এই ঢাকনা দিয়ে কি হয় মাছের যে ফুলকা সেটাকে ঢেকে রাখে এবং এই ঢাকনাকে বলা হয় অপারকুলাম। তাহলে অপারকুলামের শেষ প্রান্ত পর্যন্ত অংশটুকুই হলো মাথা। এবং এই যে এই অংশটুকু যদি বলেন মাথা কতটুকু লম্বা, মাথা হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি লম্বা। কতটুকু লম্বা? 4 থেকে 5 ইঞ্চি। এবং মাথার উপরের দিকের যে অংশটা দেখো, মাথার উপরের যে অংশটা তুমি লক্ষ্য করো, এই যে উপরের এই অংশটা দেখো উত্তল। হ্যাঁ, উপরের অংশটা যদি বলা হয় কেমন? উত্তল। তুণ্ড, এই যে এই অংশটাকে বলা হচ্ছে তুণ্ড। তাহলে এই তুণ্ডটা হচ্ছে কি ভোঁতা। এবং চোয়ালের সামনে বাড়ানো, কোনো পার্শ্বীয় খণ্ডবিহীন। মুখ, এই যে এইখানে দেখো মুখটা, এই যে এইটা হচ্ছে কি মুখ। মুখটা হচ্ছে অর্ধচন্দ্রাকার। যদি বলা হয় রুই মাছের মুখটা কেমন, রুই মাছের মুখ হচ্ছে অর্ধ চন্দ্রাকার। হ্যাঁ, অর্ধ চন্দ্রাকার। আচ্ছা, এরপরে দেখি, এবং রুই মাছ তুমি যদি হাতে নিয়ে দেখো, রুই মাছের এই যে মুখের এখানে এরকম চুলের মতো দুইটা অংশ থাকে, এরকম চুলের মতো দুইটা অংশ থাকে, এদেরকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। ঠিক আছে। আর আমরা আগেই বলেছি রুই মাছের দেহ, এই যে লক্ষ্য করো রুই মাছের দেহ কি থাকে, এরকম গোলাকৃতির। কি দ্বারা আবৃত থাকে? এরকম সাইক্লয়েড আইস দ্বারা কি থাকে? রুই মাছের দেহ সাইক্লয়েড আইস দ্বারা এরকম কি থাকে? আবৃত থাকে। আচ্ছা, এখন দেখি 95 পেজে যাও, দেহকাণ্ড। 95 পেজে গিয়ে দেখো লেখা আছে দেহকাণ্ড, সেটা একটু পড়াই দিই। আর একটু অংশগুলো কি কি আছে দেখে নি। তো যদি বলা হয় মাথা কোনটি, এখন পারা যাবে? মাথা কি করে? চোখ ধারণ করে। অর্থাৎ মাথার ভিতরে খেয়াল করো, এই যে দেখো মাথার ভিতরেই কিন্তু এই যে চোখ,
চোখ কিন্তু ধারণ করে। তাহলে মাথার কাজ হচ্ছে কি চোখ ধারণ করা। তারপরে কি বলছে, চোখে পাতা আছে না নাই? হ্যাঁ, চোখের কিন্তু কোনো পাতা নেই, এটা মনে রাখতে হবে। পরেরটায় যাই। আচ্ছা, এখন দেখি দেহকাণ্ড। এই যে দেখো, আমরা তখন যে কানকোর কথা বললাম, সেই কানকোর শেষ থেকে শুরু করে যে পায়ু পর্যন্ত যে অংশটা দেখা যাচ্ছে, এখানে দেখানো হয়েছে। কাণ্ডর শেষ ভাগ থেকে দাগ দাও। কানকোর শেষ ভাগ থেকে পায়ু পর্যন্ত দেহের মধ্য অংশটিকে বলা হচ্ছে দেহকাণ্ড, এবং এই অংশটি দেখো চওড়া। দেহকাণ্ড যদি আমরা লক্ষ্য করি, যে মাঝের অংশটা দেখো, এই অংশটা হচ্ছে কি চওড়া। এবং এই দেহকাণ্ডের মধ্যে কি থাকবে লক্ষ্য করো। দেহকাণ্ড কি করছে, এই যে দেখো, এখানে একটা পাখনা ধারণ করছে, এখানে একটা পাখনা ধারণ করছে। এই যে, তাহলে দেহকাণ্ডের কাজ হচ্ছে কি করা, পাখনাগুলি ধারণ করা। দেহকাণ্ডের কাজ কি, বিভিন্ন ধরনের পাখনাগুলি ধারণ করা। এখন কোশ্চেন আসতে পারে, পাখনা কি? পাখনা হচ্ছে মাছের চলনাঙ্গ। পাখনাগুলি মাছকে পানির ভিতর চলাচলে সাহায্য করে এবং দেহের ভারসাম্য রক্ষায়ও কিন্তু সাহায্য করে। আচ্ছা, এখন যদি বলা হয় এই রুই মাছের দেহের ভিতর পাখনা থাকে, আচ্ছা তার আগে আরেকটু বলতে হবে যে এই যে দেহকাণ্ড, এই দেহকাণ্ডের মধ্যে 3টা ছিদ্র থাকে। রুই মাছের দেহকাণ্ডের ছিদ্র থাকে কয়টা? 3টা। তো এই ছিদ্রগুলি প্রথম পয়রা ফালা প্রথম, তাহলে প্রথমে যে ছিদ্রটি থাকে সেই ছিদ্রটাকে বলা হয় পায়ু ছিদ্র। তারপরে যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রকে বলা হয় জনন ছিদ্র, এবং সব শেষে যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রকে বলা হয় রেচন ছিদ্র। আমি যদি কোশ্চেন করি যে দেহকাণ্ডে, রুই মাছের দেহকাণ্ডে ছিদ্র থাকে কয়টি? 3টি। প্রথম ছিদ্রের নাম কি? প দিয়ে মনে রাখো। প্রথম ছিদ্রের নাম কি? পায়ু ছিদ্র। তারপরে দ্বিতীয় ছিদ্রের নাম জনন ছিদ্র। সব শেষেরটার নাম রেচন ছিদ্র। আচ্ছা, একটু আগেই বললাম যে রুই মাছের দেহকাণ্ডে কি থাকবে, বিভিন্ন ধরনের পাখনা থাকবে। তো এখন এই চিত্রে দেখো তো কয় ধরনের পাখনা আছে রুই মাছের দেহে? আবার কাউন্ট করেন। রুই মাছে আমি বলছি মোট পাখনা থাকে কয় ধরনের? আচ্ছা, যারা 5টার কথা বলছেন তাদের ভেরি গুড। তো দেখি কি কি। পিঠের দিকে একটা দেখেন, এই যে এই অংশটাকে বলা হচ্ছে পৃষ্ঠ পাখনা। পিঠের দিকে থাকে পৃষ্ঠ পাখনা। তারপরে এই যে দেখেন, এখানে বক্ষ পাখনা, তারপরে পায়ু পাখনা, শ্রোণী পাখনা এবং হচ্ছে পুচ্ছ পাখনা। তো দেখে নি আমরা। হ্যাঁ, পাখনা আমি আসতেছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে লেজ। তাহলে পায়ু থেকে অবশিষ্ট যে অংশটা, সেই অংশটা হচ্ছে লেজ। লেজ পাশাপাশি চাপা এবং পশ্চাৎ দিকে কি থাকবে, সরু। এবং এদের যে লেজটা সমানভাবে বিভক্ত, আর লেজ যদি সমানভাবে বিভক্ত হয় তাহলে সেটা কি হোমো সার্কাল না হেটারো সার্কাল? হোমো সার্কাল। এবং এই যে লেজ হচ্ছে রুই মাছের চলন অঙ্গ হিসেবে কাজ করে। আমরা যেটাকে বলছি পুচ্ছ পাখনা, এই যে লেজ যেটা, এই যে পুচ্ছ পাখনাটা কি হচ্ছে, রুই মাছের চলন অঙ্গ হিসেবে কাজ করে। তো বিভিন্ন ধরনের পাখনার কথা বললাম। এই যে দেখো পাখনাগুলি, দেখো পাখনা হলো রুই মাছের প্রধান গমন অঙ্গ। রুই মাছের দেহে রশ্মিযুক্ত জোড় সংখ্যক বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা থাকে।
আচ্ছা এবার শোনো, দেখো পাখনার ভিতর কি থাকে? পাখনা রশ্মি থাকে। পাখনার ভিতর কি থাকবে? পাখনা রশ্মি থাকবে। পাখনার ভিতর কি থাকে? পাখনা রশ্মি থাকে। আমি একটু তোমাদের দেখিয়ে দিই, এখানে দেখালে জিনিসটি বুঝবে। তোমরা যদি কখনো রুই মাছ নাও হাতে, তো রুই মাছের পিঠের দিকে দেখবে এরকম কি থাকে? পৃষ্ঠ পাখনা থাকে, তাই না? রম্বসের মতো দেখতে, এই যে এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা। তো এই পাখনার ভিতর তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা এরকম অস্থি দ্বারা তৈরি শক্ত কাঠির মতো অংশ থাকে। এই শক্ত কাঠির মতো অংশগুলিকে বলা হয় পাখনা রশ্মি। শক্ত কাঠির মতো অংশগুলিকে বলা হয় পাখনা রশ্মি। এবং এই পাখনা রশ্মিগুলি থাকার কারণে মাছের যে পাখনাগুলি এই যে পানির চাপে বা জলের চাপে কি হয়? ছিঁড়ে যায় না। ঠিক আছে? তো এখন আমরা দেখি রুই মাছে কয় ধরনের পাখনা পাওয়া যায়। দেখো নামগুলি খেয়াল করো, কয় ধরনের? 5 ধরনের। আচ্ছা যদি বলা হয় যে 5 ধরনের পাখনাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। আচ্ছা একটা হচ্ছে যুগ্ম আর একটা হচ্ছে অযুগ্ম। তো এখানে প আছে কয়টা পাখনায়? দেখো প, প্রথম নামে দেখো প আছে একটা, দুইটা, তিনটা। তাহলে যাদের নাম প দিয়ে শুরু, যে সকল পাখনাগুলির নাম শুরু হবে প দিয়ে, তাদের সংখ্যা থাকবে একটা। এই যে দেখো এটা থাকবে একটা। এটা হচ্ছে পৃষ্ঠ পাখনার সংখ্যা কয়টি? একটা। তাহলে পুচ্ছ পাখনা কয়টা থাকবে সংখ্যায়? একটা। পুচ্ছ পাখনা মানে এইটা আর এইটা কিন্তু আলাদা না, এই টোটালটা মিলেই হচ্ছে একটা। এই সম্পূর্ণ অংশটা মিলেই হচ্ছে কি? একটা পাখনা। তাহলে পুচ্ছ পাখনা থাকবে একটা। আর এই যে পায়ু পাখনা, এই যে এই পায়ু পাখনাও থাকবে সংখ্যায় কয়টা? একটা। অর্থাৎ হ্যাঁ, যাদের নামগুলি প দিয়ে শুরু, আমি মনে রাখার জন্য বলে দিচ্ছি, যাদের যে সকল পাখনাগুলির নাম হচ্ছে প দিয়ে শুরু, তাদের সংখ্যা থাকবে একটা। আর যেগুলো একটা, সেটা হচ্ছে যুগ্ম হয় না অযুগ্ম? কে বলছে যুগ্ম? অযুগ্ম। জোড় হয় না বিজোড়? এবার বলো। হ্যাঁ বিজোড়। আচ্ছা এখন দেখি যে রুই মাছের দেহ যদি বলা হয়, আচ্ছা তার আগে বইতে দেখো 95 পেজে এখানে দাগ দাও, পৃষ্ঠ পাখনা রম্বস আকারের। যদি বলা হয় পৃষ্ঠ পাখনার আকার কেমন? রম্বস। আর পৃষ্ঠ পাখনায় পাখনা রশ্মি থাকবে 14 থেকে 16টি, দাগ দাও। বক্ষ পাখনায় 17 থেকে 18টি, শ্রোণী পাখনায় 9টি, পায়ু পাখনায় 6 থেকে 7টি পাখনা রশ্মি থাকবে, আর পুচ্ছ পাখনায় থাকবে 19টি। এই সংখ্যাগুলি তোমরা, হ্যাঁ সংখ্যাগুলি সবাই অবশ্যই। আমি এতক্ষণ ধরে এমনি পড়াচ্ছি এটা। আচ্ছা এটা যদি এমসিকিউ আসে তাহলে কিন্তু সুন্দর করে সবাই লিখে দিবা। আর হচ্ছে চ্যাট বক্সে সবার আইডি গুলো একটু লিখে দিও। আচ্ছা আমি পড়াচ্ছি, তার আগে আইডিটা একটু লিখে নিই। কে কে আসছে আমি আইডিটা একটু লিখে নিই, তারপরে আবার পড়াই। 11 92 93 101। তোমরা একটু দেখো, যেগুলি পড়ালাম একটু দেখো, যেগুলি পড়ালাম একটু দেখে নাও। আচ্ছা
আচ্ছা, তাহলে কি বলছিলাম, রুই মাছের দেখো আইসের কথা বলা হয়েছে। আচ্ছা, লেজ দেখো 95 পেজে, লেজ হচ্ছে হোমোসার্কাল ধরনের, উচ্চ পাখনা হচ্ছে হোমোসার্কাল ধরনের, এবং আমরা দেখলাম যে লাস্টের দুইটা অংশ থাকবে সমান। আর আইস দেখো, রুই মাছের দেহকাণ্ড এবং লেজ মিউকাসময় সাইক্লয়েড আইস দ্বারা আবৃত থাকে, এবং আইসগুলি দেখো পাতলা, গোল এবং রূপালী রঙের, এবং পৃষ্ঠদেশে আইসের কেন্দ্রে লালচে কালো রঙের। কেন্দ্রের লালচে রং জনন ঋতুতে আরো গাঢ় এবং উজ্জ্বল হয়। জলচর উদ্ভিদ সমৃদ্ধ পরিবেশ রুই মাছের পৃষ্ঠদেশে লাল সবুজ হতে পারে। আচ্ছা, তারপর দেখো আইসে এককেন্দ্রিক বৃত্তাকার স্তরে স্তরে অস্থি জমা হয়। আইসের উপরিভাগ উঁচু আল এবং নিচু খাদ সৃষ্টি করে, এবং স্তরগুলোর কেন্দ্রটি হচ্ছে ফোকাস। তো রুই মাছের আইসের চিত্র দেখো 95 পেজে, রুই মাছের আইসের যে কেন্দ্রের অঞ্চল, সেই কেন্দ্রীয় অঞ্চলকে বলা হয় ফোকাস। ঠিক আছে, এটি সাধারণত একপাশে উঁচু থাকে, এবং উঁচু আলগুলিকে বলা হয় সার্কুলাস। ওই যে দেখো যেটা লেখা সার্কুলি, তাহলে এই উঁচু অংশগুলিকে বলা হয় সার্কুলাস বা সার্কুলি, এবং এইগুলি দেখে কিন্তু রুই মাছের যে বয়স, সেই বয়স কিন্তু নির্ণয় করা যায়। তো দেখো বসন্ত এবং গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি বেশি হয়। দাগ দাও, কোন সময় বেশি হয়? বসন্ত এবং গ্রীষ্মকালে আইসের সংখ্যাটা বেশি হয়। আইসের সম্মুখ ভাগ তন্তুময় টিস্যু নির্মিত, এবং ডার্মিসের পকেটে কি থাকবে? প্রবিষ্ট থাকবে। এটা দাগ দাও। আইসগুলি পরস্পরকে আংশিকভাবে ঢেকে লম্বালম্বি এবং কোনাকুনি সারিতে বিন্যস্ত থাকে। তো এইটুকু তোমাদের জানতে হবে। বসন্ত এবং গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি হয়, এইটা তোমরা দাগ দিয়ে রাখো, কোন সময় রুই মাছের আইসের বৃদ্ধি বেশি হয়। তারপরে আইসের ফোকাস কাকে বলে? আইসের কেন্দ্রীয় অঞ্চলটাকে বলা হয় ফোকাস। আর ফোকাসকে কেন্দ্র করে একটার পর একটা স্তরে স্তরে সজ্জিত থাকে, যেগুলিকে বলা হয় সার্কুলি। এবং সার্কুলি রুই মাছের যে বয়স নির্ণয়, সেই বয়স নির্ণয়ে সাহায্য করে থাকে। তো এতক্ষণ যেগুলি পড়ানো হলো, এখন বলেন কারো কোথাও অসুবিধা আছে নাকি? কি বুঝছেন যেগুলি পড়ানো হয়েছে? আচ্ছা, লেজের ওখানে শুধু লেখো হোমোসার্কাল ধরনের, ঠিক আছে। আর তার একটা কথা বাদ গেছে, লেজের উপরে দেখো রুই মাছের দেহে কি থাকে? পার্শ্বীয় রেখা থাকে। রুই মাছের দেহে কি থাকে? পার্শ্বীয় রেখা থাকে। এই যে এখানে হয়তো বলেছিলাম যে রুই মাছের দেহে দেখো পার্শ্বীয় রেখা থাকে। হ্যাঁ, এই যে এই পার্শ্বীয় রেখাটা তোমার হচ্ছে স্পর্শ ইন্দ্রিয় হিসেবে কাজ করে। এই যে আমি একটা দেখিয়ে দিয়েছি দেখো লাল রঙের, এটাকে বলা হচ্ছে পার্শ্বীয় রেখা, ল্যাটারাল লাইন। এই ল্যাটারাল লাইন হচ্ছে তাদের স্পর্শ ইন্দ্রিয় হিসেবে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ সংক্রান্ত রাসায়নিক সংবেদ গুলি কি করে? এই ল্যাটারাল লাইনের মাধ্যমে তারা গ্রহণ করে থাকে। তো আজকে যেটুকু পড়ালাম, এইটুকুর মধ্যে এমসিকিউ পরীক্ষা নেব আমি। কিছুক্ষণের মধ্যে একটা লিংক দিয়ে দেব, সেই লিংকে গিয়ে এই ভিডিও দরকার হলে আবার দেখবা, দেখে পরীক্ষা দিবা। ঠিক আছে? এবং হ্যাঁ, কোনটা? এটা কে বলছে? টোটালটাই রেকর্ড আছে, এবং স্ক্রিনশট, মানে স্ক্রিনশট নেওয়া হচ্ছে, এখানে স্ক্রিন রেকর্ড করা হচ্ছে। বলো। হ্যাঁ, রাতে 11টার মধ্যে দিলেই হবে। হ্যাঁ, আমি গুগল ক্লাসরুমে দিয়ে রাখবো। এই যে এই লেকচারটাও আপলোড করা থাকবে, এই লেকচারের সাথে তোমার লিংকটা দেয়া থাকবে। ঠিক আছে, সবাই ভালোভাবে পড়ে পরীক্ষা দিবেন। আর যারা ক্লাস করছে না ওদের বলবেন ওরা যেন ক্লাস করে, কারণ এই ক্লাসগুলো আর পাবে না পরীক্ষার আগে। ভেরি গুড।